আসসালামু আলাইকুম সকলকে। এইচএসসি 25 ব্যাচ এবং এইচএসসি 24 ব্যাচের সেকেন্ড টাইমার যারা আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো তারা সবাই আশা করি এখন বাসায় চলে আসছো এবং প্রায় অনেকে সলভ দেখে ফেলছো। আমি সকালবেলায় অফিসে আসছি, বাট আমি তোমার সলভ ক্লাস নেই নাই, বুঝছো। আমি চাচ্ছিলাম জুম্মার পরে সে ক্লাস নিব, কিন্তু তোমরা জানো কিনা জানি না, একটা নিউজ হয়তো দেখছো যে বাংলাদেশে নির্বাচন আসলে যা হয় আর কি, যে আমাদের দেশে এই যে শিক্ষা এত কিছু, এগুলার কোনো লাভই নাই। তুমি দেখবা যে তুমি তোমার কেউ এসে মাইনে দিয়ে চলে গেছে, কেন মাইনে দিয়ে গেছে তুমি সেটাও জানবা না, বুঝছো। বাংলাদেশের এটাই এরকম। তো এই জন্য আলটিমেটলি দেরি হয়ে গেল। তো আমরা এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় এই বছর কেমিস্ট্রি যে কোশ্চেন গুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এন্ড এখানে তোমাদের যেসব কনফিউশন গুলো আছে আমি চেষ্টা করবো রেফারেন্স সহ একদম যেটা কারেক্ট সেটা বলার। তো এখানে যে 25টা কোশ্চেন আসছে এমন কোনো কোশ্চেন নাই যেখানে তোমার কোনো ডাবল উত্তর আসার সম্ভাবনা আছে, সবগুলারই একদম কারেক্ট উত্তর প্রশ্নের ভিতর ছিল। এমনিতে নর্মালি দেখা যায় যে অনেক সময় কেমিস্ট্রি কোশ্চেন গুলাতে ডাবল উত্তর থাকে, তোমরা অনেক মাথা ব্যথা করো যে ভাইয়া অনুশীলনীতে এই উত্তর আছে ওই উত্তর আছে, এমন কোনো কোশ্চেন ছিল না, সবগুলারই একদম অ্যাকুরেট অ্যান্সার ছিল। এন্ড রেফারেন্স সহ বলে দেওয়ার চেষ্টা করবো যে কোন কোশ্চেন গুলা কোন জায়গা থেকে আসছে। হ্যাঁ, এন্ড তোমাদেরকে বারবার করে বলি হাজারি স্যারের বই পড়ো, হাজারি স্যারের বই পড়ো, সেটা কেন বলি সেগুলো দেখাবো। তাহলে একটু চলো যে ভাই আমাদের প্রথম কোশ্চেন আমাদেরকে বলতেছে যে ভাইয়া দেখো, আমাদের প্রথম কোশ্চেন আমাদেরকে বলতেছে কি, যে আমরা তোমার যেই সকল পরমাণুর, দেখো কি বলতেছে ভাই, ভর সংখ্যা সেম কি ভাই, ভর সংখ্যা একই। তো বারবার করে বলছি যে ভাই একই মানে কি আইসো, এন্ড ভর সংখ্যা মানে কি বার বোঝায়। তাহলে এই যে ভাই আমাদের ভর সেম মানে তাকে কি বলে আইসো বার, প্রোটন সেম মানে আইসোটোপ, নিউট্রন সেম মানে আইসোটন, ইলেকট্রন সেম মানে কি আইসো ইলেকট্রন। এই চারটা বেসিক থেকে আসে। তোমরা দেখবে অ্যাডমিশন টাইমে এরকম হাজারটা জিনিস তোমাদেরকে পড়ায়, আইসো স্টার, আইসো মার, আইসো ডায়াফার, এইসব আসে না ভাই, একদম বেসিক কোশ্চেনে আসে। আর তোমরা বেসিক গুলোতে ভুল করে দিয়ে আসো। এরকম আছে যে এইটাও অনেকে ভুল করে দিয়েছে। কেমনে তুমি বলতে পারো ভাই এটা তো কারো ভুল হয় না, এইটাও ভুল করছে কেমনে জানো, দেখবে আর পারমিশনটা দেখে প্রোটন লাগাই দিয়ে আসছে, এরকম হয় এক্সাম হলে। ব্যাপারটা ভুল কই হয়। সো সবসময় একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের বেসিক যে কোশ্চেন গুলো এটা সবসময় কোর থেকে আসে, একদম বেসিক থেকে আসে, বুঝছো। এখানে একদম কঠিন করে কোনো কোশ্চেন ওইরকম ভাবে আসে না। এর অ্যান্সার কি ভাই, এটা সবাই জানো যে এর অ্যান্সার আইসোবার। নেক্সট যে কোশ্চেনটা ভাই, কম্পোজিট কণিকার एग्जांपल। একদম তোমার যে কোনো টিচারের তুমি বই পড়তে চাও, গুণগত রসায়ন ট্রেডমার্ক কোশ্চেন, যে ভাই স্থায়ী মূল কণিকা 3টা, অস্থায়ী মূল কণিকা অনেকগুলো আছে, মুখস্থ করা লাগে না, এবং কম্পোজিট কণিকা 2টা, আলফা কণা এবং ডিউটেরন, আলফা কণা এবং ডিউটেরন। এগুলো বারবার তুমি যে কোনো টিচারের কাছেই পড়ো, আমার কাছে না শুধুমাত্র, যে কোনো টিচারের কাছেই পড়ো, সবাই এটা পড়াইছে যে ভাই আলফা কণা এন্ড ডিউটেরন এক ধরনের ভারী কণিকা, যাকে আমরা বলি কম্পোজিট কণিকা। এখানে অ্যান্সার কোনটা, অ্যান্সার ভাইয়া ডিউটেরন। অ্যান্সার কোনটা ভাইয়া, অ্যান্সার ডিউটেরন, অ্যান্সার ডিউটেরন। ওকে ভাই, এরপরে কোশ্চেন একটা ম্যাথ আসছে, দেখো তো কি ম্যাথ। এই যে ম্যাথটা, এটা আজারি স্যার অনুশীলনের কোশ্চেন। যাও 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 অনুশীলনীতে যাও, আজারি স্যারের অনুশীলনীর কোশ্চেন, আজারি স্যারের অনুশীলনীর কোশ্চেন। আমার এখনো মনে আছে, আমি তোমার আলফার জন্য একটা ম্যাথ সাজেশন ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি w এস এম এর ম্যাথে 50টা স্টার দিছিলাম। কয়টা ভাই, 50টা স্টার। এবং বলছিলাম যে w এস এম এর ম্যাথ আসবেই আসবেই আসবেই, এন্ড একটা ম্যাথ আসছে ওই w এস এম রেট 1000। বুঝছো কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ। সেখানে দেখো কি বলছে যে ভাই 1000 মিলিগ্রাম, এটা কি দেওয়া আছে ভাই, ভি দেওয়া আছে। 5%, এটা কি ভাইয়া ঘনমাত্রা, ঘনমাত্রা এস দেওয়া আছে। আমাকে বলছে এই দ্রবণে বিদ্যমান সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ W বের কর। তার মানে W দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের M জানি 40, V জানি, S জানি, তোমার W বের করতে বলছে। এই কোশ্চেন। তাহলে বের করি চলো। W ইজ ইকুয়ালস টু আমরা জানি SMV ডিভাইড বাই 1000। এবার আসো যে ভাই এখানে S টা কিন্তু মোলাইটিতে দেওয়া নাই, কিসে দেওয়া আছে, পার্সেন্টে। পার্সেন্ট থেকে মোলাইটিতে ঘনমাত্রা কেমনে বের করে ভাইয়া, শর্টকাট যত পার্সেন্ট থাকবে তার সাথে একটা 10 গুণ করব, ডিভাইডেড বাই আণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত দেওয়া আছে ভাই, 5%। দেখো কত দেওয়া আছে, 5% ইনটু 10 ডিভাইড বাই আণবিক ভর কত, আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের 40। তাহলে এটা S, 5 × 10/40, এটা S। এরপর আসো ভাই ভি কত দেওয়া আছে, SMV, তাই না। M কত, M 40, ভি কত, ভি 1000 ডিভাইড বাই 1000। দেখো তো এখানে কোনো ক্যালকুলেশন লাগে কিনা, 40 and 40 কাটা, 1000 and 1000 কাটা, 5 × 10 = 50। মানে এই কোশ্চেন আসছে, দেখবে এটা তো অনেক ভুল করে দিয়ে আসছে। তার তো মেডিকেলে পড়া দরকার নেই, মেডিকেলে কেন কোনো জায়গায় পড়া দরকার নেই, ঠিক আছে। যদি এইসব ম্যাথ কেউ ভুল করে, এটা কোনটা হবে 50 গ্রাম, এটা কোনটা হবে ভাই 50 গ্রাম। এরপর এইটা
একদম হাজারি স্যারের বইতে যাও, হাজারি স্যারের বইতে যাও, জেনে নাও, জেনে নাও। এখানে দেওয়া আছে 1 নম্বরে H2S বিজারক হিসেবে কাজ করে, 2 নম্বরে দেওয়া আছে সালফার ডাইঅক্সাইড অবস্থাবেতে জারক বিজারক হিসেবে কাজ করে, এবং 3 নম্বরে দেওয়া আছে FeO একই সাথে অবস্থাভেদে, দেখো এভাবে লেখা আছে তদ্রূপ। FeO আমার সাথে বইয়ের লাইন মিলায় নাও, যাও, গাঢ় করে দেওয়া আছে তদ্রূপ FeO একই সাথে জারক এবং বিজারক রূপে কাজ করতে পারে। যাও হাজারি স্যারের বইয়ের কোশ্চেন, ঠিক আছে? অ্যান্সার কোনটা? FeO। FeO কেন? কারণ এই দেখো FeO তে এখানে কি আছে? Fe2+। Fe2+ চাইলে কি করতে পারবে? একটা ইলেকট্রন আরো ত্যাগ করে Fe3+ হইতে পারবে ভাই। আবার ও চাইলে কি করতে পারবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে আয়রনও হইতে পারবে। ব্যাপারটা বুঝছো? তাহলে যে Fe2+ থাকার কারণে কিন্তু FeO অবস্থান ভেদে কি হিসেবে কাজ করতে পারে? জারকও হইতে পারে, আবার চাইলে বিজারকও হইতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। প্রাইমারি বায়ুদূষক, এই দেখো তো এটা ফ্যাক্টরস তোমাদেরকে দিছিলাম কিনা? ভাইয়াদের ফেসবুকে বিভিন্ন ফ্যাক্টরস নামে একটা জিনিস পোস্ট দিতাম, সেখানে এইসব জিনিসপাতি ছিল না, যে ভাইয়া প্রাইমারি বায়ুদূষক, সেকেন্ডারি বায়ুদূষক, ঠিক আছে? এর এই জায়গা থেকে প্রত্যেকটা বছরই কোশ্চেন আসে, প্রত্যেকটা বছরের জন্য ইম্পর্টেন্ট, শুধু এই বছরের জন্য না। এন্ড প্রাইমারি বায়ুদূষক কোনটা? ভাইয়া সালফার ডাইঅক্সাইড। প্রাইমারি বায়ুদূষক কোনটা? সালফার ডাইঅক্সাইড। প্রাইমারি বায়ুদূষক কোনটা ভাই? সালফার ডাইঅক্সাইড। এরপর আসো, এই যে একটা কোশ্চেন, এটা গুহস্থানের বই থেকে আসছে। এখন তুমি আবার বলতে পারো ভাই তাইলে ভাইয়া নেক্সট বছর থেকে কি আমরা গুহস্থানের বই পড়বো? 25টা কোশ্চেন, একটা কোশ্চেন গুহস্থানের বই থেকে আসছে। 1 মার্কের জন্য কি মানে যে প্রথম হবে সেও কি 100-100 পাবে? সে কি 100-100 পায়? উত্তর হচ্ছে না। যে প্রথম হবে সে কত পাবে? 90 থেকে 91, 92। ও তো 8টা মার্কস ছাড়ছে, তাই না? তো এমন কিছু কোশ্চেন আসতেই পারে যেটা তোমার কেমিস্ট্রির নলেজ যদি থাকে, বেসিক যদি থাকে, তাহলে অ্যান্সার করতে পারলা। আর যদি না পারো তার জন্য তোমার গুহস্থানের বই পড়ার দরকার নাই তো ভাই। একটা কোশ্চেন গুহস্থানের বই থেকে আসছে, পরের বছর দেখবে অনেক বড় গুহস্থানের বই পড়তেছে, দরকার নাই তো ভাই। 24টা কোশ্চেন যে বাকি হাজারি স্যারের বই থেকে আসছে, ওই 24টা তুমি পারছো কিনা সেটা দেখো না। 24টাই তুমি পারো না, তুমি পারছো 20টা, কিন্তু তুমি এটা দ্বারা লাফাই গেছো গুহস্থানের বই থেকে কেমিস্ট্রি কঠিন একটি কোশ্চেন করছে। ভাই ঠিক আছে, আসো দেখি তোর বেসিক থেকে আনসার করা যায় কিনা। ধরো তুমি গুহস্থানের বই পড়ো নাই, বেসিকটা চেক করো। ভাই মেলামাইন, মেলামাইন তৈরি হয় ইউরিয়া থেকে। ভাই কি থেকে ভাই? ইউরিয়া থেকে। মেলামাইন কোথা থেকে তৈরি হয়? ইউরিয়া থেকে। মানে মেলামাইন তৈরির কাঁচামালই হচ্ছে ইউরিয়া, আমরা মেলামাইনটাকে তৈরি করি ইউরিয়া থেকে। এখন বুঝো যে ইউরিয়া এটা কি বৃক্ষের জন্য ক্ষতিকর পদার্থের নাম? হ্যাঁ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এগুলা কিন্তু বৃক্ষের ভিতরে উৎপাদন হয়। এখন দেখো যে ভাই এখানে কেন সায়ানো ইউরিক অ্যাসিড হইলো? এই আমাদের মেলামাইন যে উপাদানটা আছে, ঠিক আছে, এইটা তোমার সায়ানো ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল যখন তৈরি করে তখন কিডনির ভিতরে কিন্তু ছোট ছোট পাথর হয়, কিডনি পাথর হয়। ঠিক আছে, কিডনি পাথর কিন্তু হয়। ব্যাপারটা বুঝছো? তো ইউরিয়া কিন্তু এখানে কিডনি পাথর হওয়ার জন্য দায়ী না। ইউরিয়া যখন সায়ানো ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল, ক্রিস্টাল মানে কঠিন ফর্ম তৈরি করে, ছোট ছোট পাথরের মতো শক্ত শক্ত দানা তৈরি করে, তখন সেটা বৃক্কের জন্য ক্ষতিকর, তখন সেটা কিডনির জন্য ক্ষতিকর, তখন সেটা কিডনির জন্য ক্ষতিকর। ভাই ইউরিয়া তো তোমার মূত্রের সাথে দেহ থেকে বেরিয়ে হয়ে যায়। যারা বেসিক বায়োলজি জানো, সেই ক্লাস 9-10-এ পড়ছিলাম এগুলা, যে বৃক্ক থেকে রেচন প্রক্রিয়ায় ইউরিয়া, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এগুলা মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। তার মানে বেসিক থাকলে তুমি এটাও অ্যান্সার করতে পারতা ভাই, বেসিক থাকলে তুমি এটাও অ্যান্সার করতে পারতা। তো এই যে একটা কোশ্চেনের জন্য তোমার গুহস্থানের বই পড়তে হবে, ব্যাপারটা আসলে এরকম না। বুঝতে হবে মেডিকেলের জন্য 3টা এলিমেন্ট: হাজারি স্যারের বই, হাজারি স্যারের বই, হাজারি স্যারের বই, হাজারি স্যারের অনুশীলনী, বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ, বাস। ওইটাই ভালো মতো পড়বা, বেসিক থেকে পড়বা। যারা এখানে জুনিয়র যারা আছো, ঠিক আছে, 26 ব্যাচ 27 ব্যাচ, তাদেরকে বলতেছি যে ভাই ঠিক আছে একটু এই জিনিসগুলা খেয়াল করতে হবে। আর যারা এবার পরীক্ষা দিছো, ঠিক আছে, তারা তো দেখতেছই যে কেন এইসব কথা বারবার করে বলা হয়। সবাই বলছে, এমন না শুধুমাত্র আমরা বলছি, সবাই বলছে যে ভাই হাজারি স্যারের বই পড়। যতই তোমার যে মেডিকেলে এটা বলছে সেটা বলছে, এরকম অনেক ভয়ভীতি ছিল, কিন্তু কি হয়েছে জাস্ট দেখো, ওই যে আমাদের হাজারি স্যারের বই থেকে আসছে, সামনেও আসবে। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন কি বলছে যে ভাই এইটা ফিজিক্স এর কোশ্চেন, বাট কেমিস্ট্রি 25টা মিলাইতে পারতেছিলাম না, বুঝছো? কেমিস্ট্রি না 25টা কোশ্চেন মিলাইতে পারতেছি না, দেখি 22টা হয় 23টা হয়, তো পরে এটা দিয়ে দিলাম এখানে। এটা ফিজিক্স এর কোশ্চেন, বাট তারপরও ধরো আমি ধরলাম এটা কেমিস্ট্রি কোশ্চেন, ধরো এগুলো তো আর বই বেসিক কোশ্চেন তো আর বইয়ের ভিতর ডিরেক্ট লেখা থাকে না। যে বলছে আলোর বর্ণের ভিন্নতা, মানে আলোর কালারটা কেন চেঞ্জ হয়, কার জন্য। দেখো ভাই তুমি ধরো ফিজিক্স পড়ো নাই, কেমিস্ট্রি কিচ্ছু পড়ো নাই, ভাই তোমার আমি একটা জিনিস লিখে দিতে হচ্ছিল কিনা, যে ভাই 380 থেকে 424 পর্যন্ত বেগুনি, তারপরে 425 থেকে 450 পর্যন্ত নীল। এই যে
এই রেঞ্জ গুলো তো আপনি ইন্টারে মুখস্থ করছিলেন তাই না, যে কত ল্যামডা হলে কত কালার। এই ভাই ল্যামডা চেঞ্জ হলে কালার চেঞ্জ হচ্ছে না, বর্ণ চেঞ্জ হচ্ছে না, এই বেসিকটা খাটাইলে এই কোশ্চেন আনসার করা যেত না। ধরো না ফিজিক্সের কোশ্চেনই, কিন্তু তুমি তো কেমিস্ট্রিতে দেখছিলা যে ল্যামডা চেঞ্জ হলে তো কালার চেঞ্জ হয়ে যায়। এখানে ছিল যে আলোর বর্ণের বা কালার কেন চেঞ্জ হচ্ছে, ল্যামডার জন্য ভাই, বুঝছো? এগুলো করা যায় ভাই, বুঝছো? এগুলো করা যায়। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেল কত, এগুলো করতে হয়? বলো, ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, কেলভিন স্কেলে বের করতে বলছে, কি করতে হয়? 273 যোগ করতে হয়। তো 273 সাথে 30 যোগ করলে কত হবে? 303.15। এগুলা করা লাগে ভাই, ঠিক আছে? এগুলা কি মানে এইটা কি, এটা করার মতো? বাট আমার মনে হয় এটা ফিজিক্স এর কোশ্চেন, আমার মনে হয় এটা ফিজিক্স এর কোশ্চেন, বাট কেমিস্ট্রি কোনোভাবে 25টা মিলাইতে পারতেছিলাম না, সো এই দুটো নেওয়া লাগছে আমার, বুঝছো? আচ্ছা, মারাত্মক দাহ্য পদার্থ ভাই, এই যে মারাত্মক দাহ্য পদার্থ, মারাত্মক দাহ্য পদার্থ কি ভাই? F প্লাস। এন্ড এই F প্লাস এর ভিতরে কিন্তু ছিল কে ভাইয়া? এলপিজি, ঠিক আছে? সিএনজি, গুলা কিন্তু মারাত্মক দাহ্য পদার্থ। তোমার বাসায় যে রান্নার গ্যাস গুলা, এলপিজি সিলিন্ডার যাদের বাসায় আছে, এগুলো তুমি কি করো? অনেক বেশি বার্ন করে সেগুলো থেকে এনার্জি ক্রিয়েট করো, এন্ড সেগুলো দিয়ে রান্না করার কাজটা করা হয়, তাই না? এলপিজি কিন্তু মারাত্মক দাহ্য পদার্থ, ঠিক আছে ভাই? এই যে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত অতিবেগুনি ইউভি এর রেঞ্জ কোনটা? ও আচ্ছা, এটাও কিন্তু হাদিস স্যার অনুশীলনের কোশ্চেন। যাই দেখো, এটা চিত্র দিয়ে দেওয়া আছে, এটা চিত্র দিয়ে দেওয়া আছে হাদিস স্যার অনুশীলনীতে। বইতে তো সব আছেই, বাট তুমি দেখো সবকিছুই হাদিস স্যার থেকে কমন আসবে। হ্যাঁ, এইটা এইটা যখন আমি পড়াই আমি একদম ক্লিয়ার করে বলি, দেখো ইউভি এর দেখবা 6-7টা রেঞ্জ দেওয়া আছে, সবগুলা সাধারণ মানুষের পক্ষে মুখস্থ রাখা সম্ভব না। যারা মনে রাখতে পারো তারা এলিয়ান বা রোবট, তুমি চিন্তা করতে পারো। সবার মুখস্থ করার ক্যাপাবিলিটি সেম না, আমি জানি। আমি যখন ইউভি রেঞ্জ গুলো পড়াই আমি বলি ভাই 2 থেকে 3টা জিনিস মনে রাখবা। ওই যে ভাই প্রোটিন শনাক্তকরণ, জীবাণুনাশক, ড্রাগ অ্যানালাইসিস, আর হচ্ছে লাইট থেরাপি। জাস্ট 4টা জিনিস মনে রাখবা যেগুলো মেডিকেলের সাথে রিলেটেড। এই যে জীবাণুনাশকটা চলে আসছে, যে ভাই 240 থেকে 280 মিটার। এই যে ভাই আমাদের ড্রাগ অ্যানালাইসিস 200 থেকে 400, এগুলোই আসে, বুঝছো? এগুলোই আসে, এগুলো আসে দেখেই বলি যে ভাই ওই 3টা দেখো এনাফ, এইটা 2টা দেখো এনাফ, বুঝছো? চলো, এই যে আনসার অনুশীলনী কোশ্চেন, যে বাতাসে তোমার হচ্ছে অনুশীলনী কি বইতে, যে কোন টিচারের বইতে এটা আছে যে ভাই নিষ্ক্রিয় গ্যাসের ভিতরে বাতাসে সবচেয়ে বেশি আছে কে? আর্গন। এর এটা নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারের ভিতরেও আছে যে আর্গন কি ভাইয়া আছে বাতাসে বা বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে। এন্ড হাজার স্যার অনুশীলনীতেও আছে, স্যারের অনুশীলনীতে আছে, আমি হাজারে লিখে রাখতেছি, দেখছো? ধনাত্মক প্রভাব, ধনাত্মক প্রভাব কাজের সলিউশনটা নাই, বাট ঋণাত্মক প্রভাবকটা আছে। তো ওইখান থেকে টপিক পড়তে একদম অটোমেটিক পাও। আর প্রভাবক টপিকটার শুরুর যে এক্সাম্পল সেটাই ধনাত্মক প্রভাবক, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, একদম হুবহু আছে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধনাত্মক প্রভাবক, এই ফসফরিক অ্যাসিড ঋণাত্মক প্রভাবক, তারপর সোডিয়াম সালফাইড আবিষ্ট প্রভাবক, কে MnO4 এর ভিতরে Mn2+ হচ্ছে অটো প্রভাবক বা হচ্ছে তোমার স্বপ্রভাবক, ঠিক আছে? এই যে MnO2 ধনাত্মক প্রভাবক একটাই ছিল, ওইগুলোই আসে, বুঝছো? একটাই ছিল। এই যে কোশ্চেনটা, এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন আছে, অনেকে অনেকটা বলছো, অনেক জায়গায় অনেক সলভ হয়তো দেখছো, আমি জানি না। আমি শুধুমাত্র আজকে আবার সলভ নিয়ে বসেছিলাম, আমি সকাল থেকে আইসা তোমাদের হচ্ছে কোশ্চেন সলভ নিয়ে বসেছিলাম। আমি আজকে অন্য কারো সলভ টলভ দেখি নাই, আমি জানি না কে কোনটা দিছে। বাট তুমি যদি আজিজ স্যারের বইটা নাও, দেখবা ল্যাবরেটরিতে বিভিন্ন কেমিক্যালের কিছু শরীরের উপরে যেসব প্রভাব আর পরিবেশের উপর যেসব প্রভাব, এগুলা দেওয়া আছে। এন্ড সেখানে তুমি সালফিউরিক অ্যাসিডে যাবা, এন্ড যাওয়ার পর পরিবেশের প্রভাবে গিয়ে দেখবা সালফিউরিক অ্যাসিড পরিবেশের উপর প্রভাবের ভিতর দেওয়া আছে যে মাটির অণুজীবকে ধ্বংস করে। কি করে? মাটির অণুজীবকে ধ্বংস করে। একদম ডিরেক্ট হাজার স্যারের বইতে তোলা, বুঝছো? হাজার স্যারের বইতে তোলা ডিরেক্ট, একদম ডিরেক্ট আসছে, ডিরেক্ট। চলার পরে ভাই এইটা ধরো তুমি হচ্ছে কোনো সাইডই পড়ো নাই, তুমি জাস্ট খালি মাথা কাটাও। বলতে মনো মানে এক, প্রোটিক মানে প্রোটন, এমন অ্যাসিড কে ভাই? এগুলো সবই তো অ্যাসিড, কিন্তু কার ভিতরে একটা হাইড্রোজেন আছে, এই একটাই বিতরিত, বাকি এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। বলছে কি যে কার কোন অম্লের ভিতরে একটা H+ আছে, এই যে পারক্লোরিক অ্যাসিড HCl উপরে একটা হাইড্রোজেন আছে। এটার জন্য কি বই লাগবে? এর জন্য গুহ স্যার লাগবে, হাজারি স্যার লাগবে, কবির স্যার লাগবে? বেসিক কোশ্চেন তো আসবেই, কিছু বেসিক কোশ্চেন তো আসবেই। অ্যাভোগাড্রোর সংখ্যা কত? এই কোশ্চেন আসছে কি এটা হাজারি স্যারের বইয়ের কোশ্চেন বলা লাগবে? তো বলার কিছু নাই, বেসিক কোশ্চেন যে ভাই মনোপ্রোটিক বা কার ভিতরে একটা H+ আছে, HCl উপরের ভিতরে তাকাই দেখো কার ভিতরে আছে একটা, তাই তো খুঁজে। মনো মানে এক, প্রোটিক মানে প্রোটন, তাহলে কার ভিতরে একটা প্রোটন আছে? এটার ভিতরে। সব কোশ্চেনে তো রেফারেন্স দেওয়া লাগে না,
এটা আনসারের বই কোশ্চেন ডিরেক্ট, যে উচ্চতর অ্যালকেন পাওয়ার জন্য কোন বিক্রিয়া করতে হয় ভাই? উচ্চতর অ্যালকেন পাওয়ার জন্য উডস বিক্রিয়া। তোমরা বইতে অ্যালকেনে দুইটা বিক্রিয়া পড়ছো, ডিকার্বনেশন বিক্রিয়া কার্বন সংখ্যা কমায়, তাই তো, কার্বন সংখ্যা বাড়ায়, উডস বিক্রিয়া। শেষ। এটা আদেশের অনুশীলনিত আছে, এটা আদেশের অনুশীলনিত আছে, ঠিক আছে। এন্ড ডিকার্বনেশন বিক্রিয়াকে বলা হয় অবরোহ পদ্ধতি, উডস বিক্রিয়াকে বলা হয় আরোহ পদ্ধতি, এটাও আদেশের বইতে আছে, ঠিক আছে। উডস বিক্রিয়াতে কি হয়, আমাদের উচ্চতর মানে অ্যালকেনের কার্বন সংখ্যা কিন্তু কি হয়, বৃদ্ধি পায়, অ্যালকেনের কার্বন সংখ্যা কি হয়, বৃদ্ধি পায়। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান এমন কোন বই নাই যেখানে নাই, এন্ড হাদিসের অনুশীলনীতেও আছে। হাদিসের অনুশীলনীতে তুমি এটা পাবা হচ্ছে ইসের ভিতরে পাবা, অর্থনৈতিক রসায়নও পাবা, কর্মমুখী রসায়নও পাবা, ল্যাবরেটরি পাইতে পারো, ঠিক আছে। সেগুলো খুবই বেসিক কোশ্চেন। ভাই অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কি? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। কাঁচ, সিলিকা, বালি, কোয়ার্টজ, এগুলো বেসিক্যালি কি আমাদের অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান, যার ভিতরে কি থাকে, সিলিকন ডাইঅক্সাইড, অ্যাসিড থাকে। এন্ড এটা ম্যাক্সিমাম পারার কথা, এইগুলা কেউ ভুল করে না। ক্যালোরিফিক মান বিচার দেখো, আদেশের অনুশীলনীতে একটা জায়গায় দেওয়া আছে যে বিটুমিনাস কয়লা ভালো, আর জায়গায় দেওয়া আছে অ্যানথ্রাসাইট কয়লা ভালো। এখন তুমি একটু খেয়াল করে দেখো ভাই, তুমি একটু খেয়াল করে দেখো যে বলছে ক্যালোরিফিক মান, তুমি যাই দেখো না যে ক্যালোরিফিক মান সবচেয়ে বেশি 15,500 পর্যন্ত হইতে পারে অ্যানথ্রাসাইট কয়লাতে। তারা ক্লিয়ার করে দিছে যে ভাই ক্যালোরিফিক মান কার বেশি। তোমার বইতে সিরিয়াল দেওয়াই আছে কি, 4টা, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইটকে সবার শেষ কেন পড়ি, কারণ এটা ক্যালোরিফিক মান বেশি, ফিক্স কার্বন বেশি, তাই অ্যানথ্রাসাইট সবথেকে উন্নত মানের কয়লা, ঠিক আছে। এই একদম নিয়ে অর্থনৈতিক রসায়নের একদম প্রথম দিককার কোশ্চেন। যেই বাড়ির কারণে ব্ল্যাকফুট ডিজিজ হয়, প্রত্যেকটা বছর 4টা ধাতু দূষণ থেকে কোশ্চেন আসে। গত বছর আসছে রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে তোমার হচ্ছে বাধা দেয় কে, তোমার ক্রোমিয়াম। আর এবছর চলে আসছে আরো সহজ, যে ভাই ব্ল্যাক ফুড ডিজিজ, একটু যাই দেখো হাদের স্যারের অনুশীলনীতে আছে, যাও গিয়ে দেখো হাদের স্যারের অনুশীলনীর কোশ্চেন, যে ভাই আর্সেনিকের কারণে কি হয়, ব্ল্যাক ফুড ডিজিজ হয়, ফ্যাটি লিভার হয়, ঠিক আছে। ক্রোমিয়ামের কারণে রক্তের সমস্যা হয়, লেডের কারণে দাঁতের মানে নীরব হয়, লেডের কারণে শিশুর বুদ্ধিবৃত্তি আইকিউ হ্রাস হয়, ক্যাডমিয়ামের কারণে অস্টিওপোরোসিস রোগ হয়, ইটাই আউচ রোগ হয়। এগুলো থেকে নেক্সট কোশ্চেন আসবে, বুঝছো। হ্যাঁ, এই কোশ্চেনটা তো অনেকে ঝামেলা লাগিয়েছো যে ভাই এটা কোনটা হবে, এটা কোনটা হবে, এটা কোনটা হবে। দেখো এখানে প্যাচটা লাগছে যেটা, এই নিয়ে মেডিকেল এবং ডেন্টালে 2বার কোশ্চেন আসছিল যে সিএনজি স্টেশনে যে সিএনজি গ্যাসটা দেওয়া হয় তার ভিতরে মিথেন কত। এটার আনসার হচ্ছে 79%, 79%। তোমরা অনেকে অনুশীলনী থেকে এটা পড়ে গেছো, বাট মূল বই থেকে এই কোশ্চেনটা আসছে, নট অনুশীলনী, ঠিক আছে। আচ্ছা এই অনুশীলনী এখানে এই কোশ্চেনটা আসছে মূল বই থেকে। তুমি মূল বইটা খুলে দেখো, যেখানে সিএনজি, এলএনজি এবং এলপিজি 3টা গ্যাস নিয়ে আলোচনা করা আছে, সেখানে একদম প্রথমেই দেখা আছে যে মোটর যানে ব্যবহৃত সিএনজিতে 95 থেকে 99% পর্যন্ত কি থাকে, সিএনজি থাকে। তো এখানে ভাষাটা খুবই জরুরি, এখানে মোটর যান বলছে, এখানে কিন্তু এলপিজি স্টেশন, তোমার সিএনজি স্টেশন বলে নাই। হাজারি স্যারের অনুশীলনীতে আছে সিএনজি স্টেশন, আর মেন বইতে আছে হচ্ছে মোটর যান, বুঝছো, কিন্তু পার্থক্য আছে। আচ্ছা এরপর আসো যে ভাই এইটা পড়ার মধ্যে কিছু না, তোমরা সবাই জানো যে অ্যাসিডিতে ভাই যে কোনো গ্যাসই হোক 1 মোল হলে তার আয়তন 22.4 লিটার। এটা কোনো স্যারের রেফারেন্স দেওয়া লাগবে না, এটা কিছুই করা লাগবে না, এটা তোমার একদম ওই যে ক্লাস 9-10 এর বাচ্চারা জিজ্ঞাসা করো ও বলতে পারবে। কারণ কি ক্লাস 9-10 এ ছিল না 6 নম্বর চ্যাপ্টারে যে 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, ও বলতে পারবে, বুঝছো। এফিসিয়াল ফিনোমনের সাহায্যে ভাই ফেনল থেকে গত বছর কোশ্চেন আসছে যে ভাই ফেনল প্রস্তুত করা যায় কোন পদ্ধতিতে, ডাউ পদ্ধতি। এবছর আসলে ফেনল শনাক্ত করে কি দিয়ে, ফেনল শনাক্ত করে 3টা দিয়ে ভাই, ব্রোমিন দহন পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা, এফিসিয়াল দহন। ব্রোমিন দহন পরীক্ষা, তারপর লিবারম্যান পরীক্ষা, এফিসিয়াল দহন। তুমি যদি ওই যে ভাইয়া দেখবো একটা অর্গানিকের বইয়ের ক্লাস নিছি, ওইখানেও বারবার করে পড়াইছি, ভাইয়ের একটা অর্গানিক হ্যান্ড নোট আছে, দেখবো ওইখানেও আছে, বারবার করে এগুলো পড়ানো হয়েছে। আর যারা আলফাতে পড়ছো ভাইয়ের কাছে তারা তো জানোই যে এগুলো আমি পড়াইছি। যারা মেন বই সিরিজে ক্লাস করছো তোমরা অনেকে আমার কাছে ফ্রিতে পড়ছো, অনেকে পেইড পড়ছো, যারাই পড়ছো আমি এটা পড়াইনি এমন কোনোদিন হইতেই পারে, ঠিক আছে। এখানে এমন তো আমি 23টা কোশ্চেন দেখাইতে পারবো যেগুলো আমি মুখ দিয়ে বলছি, বাট ওইসব অ্যাটেনশন সিকার হয়ে আমার কোনো লাভ নেই, ওইসব চাপাবাজি করে আমার কোনো লাভ নেই ভাই। দুজন যদি পড়ে দুজনে আমার সম্পর্কে আরেকজনকে জানাবে, সমস্যা নেই। আমার চাপাবাজি করা লাগবে না যে ভাই আমি কয়টা কমন ফেলাইছি না ফেলাইছি, আর এতে কি যায় আসে ভাই। তাহলে তো হাজারি স্যার সবার আগে বলবে যে আমার এখান থেকে 24টা কোশ্চেন আসছে, আমি 100% কমন ফেলাইছি। এই কমন ফেলানোর কিছু নাই, জাস্ট দেখাই দেওয়াটা হলো কথা।
So, আমি তোমাদের বইতে ছিল, সেখান থেকে 23টা জিনিস দেখাইছি, এন্ড আমার দেখানো থেকে 23টা কোশ্চেন আসছে। বাস আলহামদুলিল্লাহ, আমি খুশি। আমার স্টুডেন্টরা পারছে কিনা এতেই আমার অতটুকু দেখার বিষয়। এখানে আমার অ্যাটেনশন সিকিং করে লাভ নাই, সিগমা এডিট লাগানো লাগবে না যে আমি খুব ছিড়ুয়া হয়ে গেছি, এমন কিছুই না, বুঝছো? এমন কিছুই না। যারা বেসিক কেমিস্ট্রি পারে তারা এগুলো এমনি পারবে। চলো, সেমিকন্ডাক্টর এই নিয়ে কি আর বলতে হবে? সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলো কি হচ্ছে ভাই? সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, আমি জানি না এটা ফিজিক্সের কোশ্চেন কিনা, বাট নিয়ে আসছে। এখন কি করবো বলো? নিয়ে আসছি, কিছু করার নাই। বুঝছো? 25টা কোশ্চেন নিয়ে নিতে পারি না, কি করবো? শুষ্ককারক নিরোধক ভাই, দুইটাও পারা। শুষ্ককারক নিরোধক আমার এখনো মনে আছে। আমি হচ্ছে আমাদের যে এফএমটি ব্যাচ আছে, সেটার প্রথম কোশ্চেনটা, মানে প্রথম ফার্স্ট পেপারের কোশ্চেনটা আমি নিজে করছিলাম। 100টা কোশ্চেন, পুরো 100টা কোশ্চেন। আমার সময় লাগছিল 7 ঘন্টা। আর সেখানে আমি এই কোশ্চেনটা দিছিলাম, একটু পেঁচাইতে চাই যে নিচের কোনটি একই সাথে সূত্রকারক এন্ড নিরোধক দুইটা হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, এন্ড সেখানে পিটিও কিন্তু দিছিলাম, সেই কোশ্চেনটা আসছে, দেখে খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, এন্ড আদের অনুশীলনীতেও আছে, মেন বলতে তো আছেই, বাট হাজারি স্যারের অনুশীলনীতেও আছে, স্যারের অনুশীলনীতেও আছে। P2O5 একই সাথে কি হিসেবে কাজ করে? নিরোধক হিসেবেও কাজ করতে পারে, সূক্ষ্মকারক হিসেবে কাজ করতে পারে, যেটা মূলত সাদা দানাদার টাইপের হয়, বুঝছো? এবার আসো যে রাসায়নিক দ্বারা ফরমালিন। আচ্ছা, তুমি আগে বলো ফরমালিন ছিল কি? তাই নিয়ে পারবা। ফরমালিন হচ্ছে ভাই HCHO, ফরমালডিহাইড, এর 30 থেকে 40% জলীয় দ্রবণ। তাহলে এইখানে কি আছে? অ্যালডিহাইড। অ্যালডিহাইড কেমনে শনাক্তকরণ করে? 2,4-DNPS, 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 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজি, তাই তো? তাহলে ফরমালিন মানে কি? মূলত অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি দিয়ে শনাক্তকরণ করবা? 2,4-DNPS ভাই। আর কি দিয়ে শনাক্তকরণ করবা? এইটাই যারা ভুল করছো, বুঝছো? এটাই যারা ভুল করছো তাকে পিটানো উচিত। প্রশ্ন করো ভাই কেন কেন পিটানো উচিত, কি ভুল করছি? ভাই তুমি তো কেমিস্ট্রি বেসিকই বুঝো না। তুমি কেমিস্ট্রি এত বিক্রিয়া দেখলা, ইলেকট্রন কেউ দিচ্ছে, নিচ্ছে, ইলেকট্রন শেয়ার হচ্ছে, হ্যান ত্যান বলতেছে। কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া হয়, কি চেঞ্জ হয়? ইলেকট্রনের চেঞ্জ হয় ভাই। প্রোটন চেঞ্জ হয়ে যায়, নিউক্লিয়ার চেঞ্জ হয়ে যায়, আলফা বের হয়, বিটা বের হয়, কারো প্রোটন সংখ্যা কম হয়, বেশি হয়ে কখন হয়? নিউক্লিয়ার বিক্রিয়ায়, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন, ট্রান্সমিউটেশন, এসব বিক্রিয়াতে। কিন্তু নর্মাল কেমিস্ট্রির যে কেমিক্যাল রিঅ্যাকশন, সেখানে তো ইলেকট্রনের আদান প্রদান হয় রে বাবা। এর একজনের কনফিউশন আসছে, কমেন্টে দেখে আমার পিটিয়ে মন চাইছে কি রে ভাই, এখানে বলে দিছে কেমিক্যাল রিঅ্যাকশন, রাসায়নিক বিক্রিয়া কেন হয়? ইলেকট্রনের জন্য। প্রোটন সংখ্যা কেন চেঞ্জ হতে যাবে? তুমি যখন বিক্রিয়া করো যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে তোমার কি হয়ে গেছে? সোডিয়াম প্লাস। এখানে কি সোডিয়াম 11 থেকে 12 হয়ে যায়? সেই যে 25টা কোশ্চেন তুমি দেখলা, এর ভিতরে 2 থেকে 3টা কোশ্চেন বেসিক। এটা কারো বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। একটা কোশ্চেন গো স্যার, আর বাকি সব হাজির স্যার অনুশীলনী, একদম ডিরেক্ট অনুশীলনী বা মেন বই থেকে রেফারেন্স ধরে ধরে দেখানো যাবে। ব্যাপারটা বুঝছো? এই তো আমাদের এই বছরের মেডিকেল 25-26 সালের যেসব কেমিস্ট্রি কোশ্চেন ছিল সেগুলো আমরা সলভ করার চেষ্টা করলাম। সো এখান থেকে একটা শিক্ষাই ভাই, সলভ তুমি আরো জায়গা থেকে দেখতে পারো, সমস্যা না, আমার থেকে দেখা লাগে এমন কোনো কথা নেই। বাট দিচ্ছি এই জন্য যে আমার স্টুডেন্ট যারা আছে তারা চায় যে ভাইয়া থেকে যদি একটু দেখি, কারণ ওরা আমার কাছে পড়ছে, আমার মুখের কথাগুলো জানে যে আমি কেমন কথাগুলো বলছি, কোনটা আসবে না আসবে, এইসব জিনিসগুলো। তাই এখানে তোমার হচ্ছে সলভ দেওয়া। তোমরা অনেকে আমার ফ্রি ক্লাস করছো, মেন বুক সিরিজের ক্লাস করছো। দেখো তোমরা যাদের আর্থিক সমস্যা আছে, হ্যান্ড ত্যান ক্লাস করতে পারো না, ভাই তোমাদেরকে বলছি যে তোমাদের কেমিস্ট্রি ফ্রি প্লে লিস্ট করা আছে ভাই ইউটিউব চ্যানেলে, যাও করো, সমস্যা নাই তো। টাকা পয়সার অভাব এইসব দিও না, সবকিছু দেওয়া আছে। যারা ওইটা করছো তারা কেমিস্ট্রি এখানে 24 পাওয়ার কথা। ধরো তুমি গোসার ওই কোশ্চেনটা পারো নাই, তুমি বেসিক পরীক্ষা হলে খাড়াইতে পারো নাই, 24 পাও। আচ্ছা তুমি তাও পাইলে না, 23 পাও, 22 পাও। যেই 22টা কোশ্চেন হুবহু হাজারি স্যারের অনুশীলনী বা মেন বই থেকে আসছে, সেই 22 কই তোমার? সেটাও তুমি পাও নাই। তাহলে কথা বলে লাভ আছে? ওকে, সবাইকে আল্লাহ হাফেজ। তোমাদের সাথে দেখা হবে আশা করি অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিওতে, যাই না কোন জায়গায় দেখা হবে আবার। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।